যে ডিক্লারেশন, তারা অবরোধ দিবেন, হরতাল দিবেন, এটা এইরকম পলিটিক্যাল ইন্টেন্ট আওয়ামী লীগের থাকাটা খুব স্বাভাবিক। এবং আওয়ামী লীগ সম্পর্কে আমরা কিন্তু একটা কথা জানি, মাঠে আওয়ামী লীগ বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী ভূমিকা রাখে। হুম, আন্দোলনের ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু অতীতেও দেখেছি, তারা মাঠে কিন্তু অনেক শক্তিশালী। অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো এতটা শক্তি কিন্তু মাঠে জাহির করতে পারে না যেটা আওয়ামী লীগ পারে। সেই আওয়ামী লীগকে আপনি যদি দমন করতে চান, সেক্ষেত্রে এই সরকারের যে ভূমিকা রাখা উচিত ছিল সেটা রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমি মনে করি। কেন? এই যে বৈষম্যবিধি ছাত্র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ব্যর্থ হয়েছেন এবং আওয়ামী লীগ যে আন্দোলনে কত শক্তিশালী এবং আওয়ামী লীগের শিকড় কত নিচে, আওয়ামী লীগ আগামীতে করতে পারে কি, তারা যেমন 26শে মার্চ টার্গেট দিয়েছেন, আসলে সেই টার্গেট তারা কি পূরণ করতে পারবে কিনা, বা তাদের যে টার্গেট পাল্টা বিপ্লব সেটি তারা করতে কতটুকু সক্ষম, আগামী দিনের বাংলাদেশ কি হতে যাচ্ছে। প্রিয় চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মেজর রেজা, আমরা তার আলোচনাটি শুনবো। এখান থেকে 20 থেকে 30 জন সমন্বয়কে আপনি প্রতিটা মিনিস্ট্রিতে বিভিন্ন জায়গায় বিশেষ সহকারী বানাতে পারতেন। সেটা করলে কি তারা ওই মন্ত্রণালয়ে তারা তাদের আহ, উপদেশ, তারা তাদের মতবাদ ব্যক্ত করতে পারতেন, এবং একই সাথে ওই মন্ত্রণালয়ের সচিবরা, ওই জায়গার উপদেষ্টারা, তারা তাদের সাথে সমন্বয় করে ম্যাচিউরলি তাদের এক্সপার্টাইজটাকে ইউজ করে কাজে লাগাতে পারতেন। অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে আওয়ামী লীগের এমন উপস্থিতি বা আওয়ামী লীগের যে তারা যে যেভাবে আহ বর্তমানে তাদের মাঠে যে তাদের অবস্থানটা দেখতে পাচ্ছি, আমি মোটেও এতে সারপ্রাইজ না। বরং আমি মনে করি এটাই হওয়ার কথা। কারণ যেভাবে আওয়ামী লীগের উপস্থিতি হয়েছে বা যেভাবে তারা তাদের অবস্থানটা, তাদের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রোগ্রামের যে ডিক্লারেশন, তারা অবরোধ দিবেন, হরতাল দিবেন, এটা এইরকম পলিটিক্যাল ইন্টেন্ট আওয়ামী লীগের থাকাটা খুব স্বাভাবিক। এবং আওয়ামী লীগ সম্পর্কে আমরা কিন্তু একটা কথা জানি, মাঠে আওয়ামী লীগ বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী ভূমিকা রাখে। হুম, আন্দোলনের ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু অতীতেও দেখেছি, তারা মাঠে কিন্তু অনেক শক্তিশালী। অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো এতটা শক্তি কিন্তু মাঠে জাহির করতে পারে না যেটা আওয়ামী লীগ পারে। সেই আওয়ামী লীগকে আপনি যদি দমন করতে চান, সেক্ষেত্রে এই সরকারের যে ভূমিকা রাখা উচিত ছিল সেটা রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমি মনে করি। কেন? এই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা এত কষ্ট করলেন, এত ত্যাগ করলেন, এতজন শহীদ হলেন, এবং এই যে হাসনাতের উপর কয়েকদিন আগে যে হামলা হলো, আপনি দেখেন এটার জন্য আমরা আসলে কি ভূমিকা রেখেছি। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের প্রতিটা স্টেপে এখনো ভুল। আমরা কিন্তু আপনার এই সরকারের ভিতরে আপনার বিভিন্ন জায়গায় অন্দরমহলে অনেক জায়গায় কিন্তু অনেক কর্মকর্তা অনেকে আছে যাদেরকে আমরা সরাতে ব্যর্থ হয়েছি। চিন্তা করেন, কথার কথা, আমি বিভিন্ন বাহিনী প্রধান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, ধরেন একজন সচিব, একজন গোয়েন্দা প্রধান, বা একজন মন্ত্রণালয়ের প্রধান, তাদেরকে আপনি পরিবর্তন করেছেন। ফিল্ড হুম, পর্যায়ে, মাঠ পর্যায়ে আপনি কয়জনকে পরিবর্তন করেছেন? মাঠে যারা আছে তাদের অনেকে পরিবর্তিত হয়নি। যে কারণে খুব সহজেই আওয়ামী লীগের মতো একটা চতুর রাজনৈতিক দল, তারা কিন্তু খুব সহজেই তথ্যপত্র পাচ্ছেন। তারা সরকারের দুর্বলতা, লুফলস গুলো, ভালনারেবিলিটিস গুলো তারা ইজিলি জানতে পারছে। আর যদি তাই না জানতে পারে, তাহলে হাসনাতের উপর এত বড় হামলার সুযোগটা তারা কিভাবে পায়? এই মুহূর্তে হাসনাতের উপর হামলা হওয়া, এটা থেকেও যদি আমরা সতর্ক না হই, তাহলে আমরা আর কবে সতর্ক হব? আমি তো অবাক হচ্ছি যে হাসনাতকে তারা মেরে ফেলেনি। এটাই অবাক হওয়ার বিষয়, যে এত মানে হাসনাতের মতো একটা নেতার উপর যেভাবে হামলা হয়েছে, সেই প্রোটেকশনটাও আমাদের ছিল না। হাসনাতকে আমরা সতর্কও করতে পারি নাই। এবং সবচেয়ে বড় কথা, সে প্রোটেকশন নেওয়ারও প্রয়োজন থাকার কথা না, যদি হুম, ঠিকভাবে এই সন্ত্রাসীগুলোর উপর আমি যদি ভূমিকা রাখতে পারতাম। যে ব্যক্তিগুলোকে গ্রেপ্তার করার কথা, গ্রেপ্তার তো দূরের কথা, তাদের অনেককে কিন্তু অনেক জায়গায় এখনো বসায় রাখছি। হুম, অনেক ব্যক্তিকে দেশ থেকে ভাগতে সহায়তা করছি। আজকে তাদেরকে যদি আমরা বন্দি করতাম দেশ থেকে ভেগে, তারা আজকে কিন্তু এই ষড়যন্ত্র করতে পারতো না। তারা আজকে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতে পারতো না। আজকে তারা দেখেন জুম মিটিং করছে, গুগল মিটে মিটিং করছে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মিটিং করছে, টেলিগ্রামে গ্রুপ মিটিং করছে। তারা এত কিছু কিভাবে করতে পারে? কারণ হুম, তাদেরকে আমরা সেই প্ল্যাটফর্মটা, সুযোগটা দিয়েছি। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার সাথে এখানে হাসনাত আছে, হাসনাতকে উল্লেখ করে বলবো যে এটা আমি তাদের নেগেটিভ অর্থে সমালোচনা করছি না, আমি গঠনমূলক সমালোচনা। আজকে দেখেন, হাসনাতদের মধ্য থেকে 3জনকে আপনি উপদেষ্টা বানিয়েছেন। এটা কেন করা হলো? এটা না করে কি করা উচিত ছিল? আজকে বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে,
প্রতিটা মিনিস্ট্রিতে হাসনাতের মতো মেধাবী ছাত্রদেরকে বিশেষ সহকারী বানানো উচিত ছিল, যাতে প্রত্যেকটা মিনিস্ট্রিকে তারা তদারকি করতে পারে। আজকে হাসনাতের মতো একটা ছেলে সে দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায়, অ্যাকচুয়ালি তার গভর্নমেন্ট কোনো অথরিটি তার আছে? হাসনাত অফিসিয়ালি কোনো অথরিটি সে অ্যাপ্লাই করতে পারে? পারে না। কারণ কি? তাকে কোনো অথরিটি সরকার দেয়নি। এখন যারা এই যে সমন্বয়ক যারা আছে, এখান থেকে 20 থেকে 30 জন সমন্বয়ককে আপনি প্রতিটা মিনিস্ট্রিতে বিভিন্ন জায়গায় বিশেষ সহকারী বানাতে পারতেন। সেটা করলে কি তারা ওই মন্ত্রণালয়ে তারা তাদের আহ, উপদেশ, তারা তাদের মতবাদ ব্যক্ত করতে পারতেন, এবং একই সাথে ওই মন্ত্রণালয়ের সচিবরা, ওই জায়গার উপদেষ্টারা, তারা তাদের সাথে সমন্বয় করে ম্যাচিউরলি তাদের এক্সপার্টাইজটাকে ইউজ করে কাজে লাগাতে পারতেন। এখন কি হয়েছে? 3 জন উপদেষ্টা বানিয়েছেন। এই 3 জন তারা এই জায়গাটায় কতটুকু ভূমিকা রাখতে পারছে? আর আপনি যদি প্রতিটা জায়গায় এই সমন্বয়কদেরকে দক্ষ দেখে মেধাবী ছাত্রদেরকে বিশেষ সহকারী বানিয়ে দিতেন, তাহলে তারা আরো বেশি ভূমিকা রাখতে পারতো, তাদের এক্সপার্টাইজ গুলো কাজে লাগাতে পারতো। এখন সেবার আমি যদি আসিফের কথা বলি, আসিফ বাস্তবে তার কতটুকু অভিজ্ঞতা আছে? আমি তাকে আন্ডারমাইন করছি না। আসিফ অবশ্যই ত্যাগী নেতা, অবশ্যই মেধাবী, কিন্তু অভিজ্ঞতা একটা মানুষ, আমি আমার 24 বছর চাকরিতে যে অভিজ্ঞতা অর্জন করেছি, এই অভিজ্ঞতাটা একটা মানুষ 14বার মাস্টার্স ডিগ্রি অর্জন করে কখনো অর্জন করতে পারবে না। আমি 4টা সাবজেক্টে মাস্টার্স করেছি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু আমার অভিজ্ঞতা ডিফারেন্ট থিং। অভিজ্ঞতা ভিন্ন জিনিস। হাসনাতরা মাঠে যে অভিজ্ঞতা অর্জন করছে, আমি মেজরে যা আমার 24, 25, 50 বছর চাকরি করে ওই অভিজ্ঞতা পাবো না। কারণ মাঠের রাজনীতি, হাসনাত যে মাঠটা খেয়েছে ওই মারের অভিজ্ঞতা আমি পাবো না। তো প্রত্যেকটা মানুষের স্ব স্ব জায়গায় অভিজ্ঞতা আছে। আমলাদের অভিজ্ঞতা আমলাদের জায়গায়, রাজনীতিবিদের অভিজ্ঞতা রাজনীতির মাঠে। তো যার যার জায়গায় তাকে আমার সেই স্পেসটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন যে এই যে আমাদের যারা সমন্বয়ক যারা আছে, তাদের সাথে আমরা অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে কেন আজকে বিভাজন করার সুযোগ দেব? আজকে যদি আমি ছাত্র দলকে অথবা শিবিরকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সেপারেট করে রাখি, ওই ছাত্র দলের কাঁধের উপর আওয়ামী লীগ ছাত্রলীগ ভর করে তাদেরকে বিপদগামী করবে, তাদেরকে ডিরেল করবে। আর যদি আজকে ছাত্র দল বা শিবির অথবা ছাত্র ইউনিয়ন অথবা ছাত্র সংগঠন সবাই যদি একসাথে ঐক্যবদ্ধ থাকে, তখন ভার্নারেবিলিটি গুলো তৈরি হবে না। তখন তারা ভুল পথে যাবে না, তাদেরকে ছাত্রলীগ বা রাষ্ট্রবিরোধী কোনো প্রতিষ্ঠান তাদেরকে ইউজ করতে পারবে না। আমি যদি আজকে হাসনাতের সাথে বিভেদ থাকে, কেউ যদি জানতে পারে যে রেজার সাথে হাসনাতের ঝগড়া, তখন হাসনাতের কাছে একজন যা বলতে পারবে, হাসনাত তুমি কি জানো রেজা ভাই তো তোমাকে নিয়ে এই কথা বলছে, তখন হাসনাত আমার বিরুদ্ধে খেপে যাবে। আর যদি জানে হাসনাত আর রেজার সাথে দহরমহর সম্পর্ক, তখন রেজার কাছে হাসনাত নিয়ে মিথ্যা কথা বলতে আসবে না। কারণ কি জানে যে রেজাকে বলে রেজা তখন হাসনাতকে বলে দিবে। তো সুসম্পর্ক থাকলে তখন শত্রুরা কিন্তু সাহস পায় না। আর যখন ওই বিভেদ থাকে, তখন এই শত্রুরা প্রতিপক্ষরা সুযোগ নেয়। আমি বলবো আমাদের সমন্বয়ক যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে, এই জুলাইয়ের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, উই শুড বি টুগেদার। হাতের 5টা আঙ্গুলের মতো আমরা সবাই এক। এখানে আমাদের বেসামরিক আমাদের আমাদের রিটায়ার্ড অফিসাররা, সামরিক বাহিনীর যারা বাংলাদেশ ইতিহাসে কোনোদিন কোনো রিটায়ার্ড অফিসাররা এই ভূমিকা রাখে নাই। টিওএইচএস এর মতো জায়গায় কোনোদিন কোনো সামরিক কর্মকর্তারা, পরিবাররা জীবনে কোনোদিন আন্দোলনে নামে নাই, কিন্তু এইবারে এই ডিওএইচএস আমি নিজে গিয়েছি। আমার সাথে অনেক ছাত্ররা মাঠে রাস্তায় দাঁড়িয়ে ডাকছেন যে আপনারা মাঠে আসেন, আমাদের ভাই বোন আমাদের সন্তান আহত হচ্ছে। আমাদের সামরিক অফিসাররা রাওয়ার সামনে আন্দোলন করছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। স্বাধীনতা যুদ্ধ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পরিবাররা মাঠে আসে না, কিন্তু এই আন্দোলনে নেমেছিল। সো তাদেরকে রাখতে হবে। তারপরে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে মূল্যায়ন করতে হবে। বিভিন্ন আমাদের ইভেন কর্মচারীরা আছে, হসপিটালের নার্সরা আছে, সবাই হসপিটালে চিকিৎসা দানের ক্ষেত্রে নার্সরা ভূমিকা রাখছে। তো তাদেরকে আমাদেরকে রাখতে হবে। সবাইকে নিয়ে আমরা সবার কৃতজ্ঞতা প্রকাশ করব, সবাইকে ধন্যবাদ দেব। হাসনাতদেরকেও ধন্যবাদ দেব, কারণ তারা লিড দিয়েছে, তারা সামনে ছিল। ওরা 5-6 জন ডিবির কাছে যে নির্যাতন সহ্য করেছে, সেটা অতুলনীয়। আমাদের ওই যে আহ, একজন একজন সমন্বয়ক আছে যার নাম অনেকে জানে না, তানভীর। তানভীরের মতো সমন্বয়ক, যাকে ময়লার মধ্যে আপনার পায়খানার মধ্যে ডুবিয়ে রেখেছিল এবং তাকে 6 দিন পর্যন্ত না খেয়ে রেখেছিল। তিনি যখন কুয়েত মেট্রো হসপিটালে তার লাশ যখন পাওয়া যায়, তখন নার্সরা তাকে বলেছে যে রিক্সা কি দেখে চালাইতে পারেন না, ম্যানহোলের মধ্যে পড়েন কিভাবে? কারণ ওই নার্স জানতো না যে তানভীর কে, তার পরিবার কি, সে একজন কোন ধরনের অবদানকারী। তাকে তার ওই ময়লা আবর্জনা গায়ে দেখে মনে করেছিল যে রিক্সাওয়ালা রিক্সা চালাতে যে ম্যানহোলের মধ্যে পড়েছিল। তো এই হলো সমন্বয়ক অনেকের অবদান, যা আমরা অনেকে জানি না। আজকে তানভীরের পুরো শরীরে স্কিন ডিজিজ। কারণ কি? তাকে
ময়লার পায়খানার ইসের মধ্যে ডুবিয়ে রেখেছিল কারণ আপনি ডিমের লোকজন। এখন এই যে এইরকম আপনার আক্ষেপ এবং হতাশা আপনি যেটা শত বলছেন এতক্ষণ জায়গায় প্রত্যেককে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এবং সবচেয়ে জরুরি আমাদের ভূমিকা, আমাদের যেসব জায়গায় যেসব কর্মকর্তারা এখনো এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমলের ছিল, যারা ওই গভর্নমেন্টকেও ডুবাইছে, আমি বলবো না তারা কারো আপন ছিল, ফ্যাসিস্ট গভর্নমেন্টকেও ডুবাইছে কিন্তু ওই দুর্নীতিবাজ অসৎ কর্মকর্তারা। কারণ একজন অসৎ কর্মকর্তা, লোভী কর্মকর্তা কোনো সরকারের আপন হইতে পারে না। তো ওই ব্যক্তিরা এখনো বিভিন্ন জায়গায় তারা এখনো বসে আছে। ইভেন আমাদের গোয়েন্দা কর্মকর্তা তারাও কিন্তু সঠিক ফিডব্যাক পায় না। কারণ কি, মাঠ পর্যায়ে যেসব গোয়েন্দা আপনার সোর্স গুলো আছে, ফিল্ড এফএস আছে, যারা ফিল্ড স্টাফ যারা আছে, তারা কিন্তু আওয়ামী রিক্রুটেড, তাদেরকে এখনো সরানো হয়নি। জি, এই প্রতিটা এই জায়গায়। সরানো হয়নি, এই চরম একটা ব্যর্থতা যেটা বর্তমান সরকারের এবং এবং জনগণ যে দৃষ্টান্তমূলক আরেকটা কথা সাগর ভাই, এখনো অনেক কর্মকর্তাকে আমরা দৃষ্টান্তমূলক সাজা দেয়নি। এখনো যারা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সহচর, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেয়নি। এখনো তো বেক্সিমকোর বিরুদ্ধে আমরা কড়া ভূমিকা নিতে পারিনি। এক বেক্সিমকোর বিরুদ্ধে, বেক্সিমকোর গতকালকের ঘটনা বলি, গতকালকে বেক্সিমকো নিয়ে মিটিং হয়েছে। 40,000 কোটি টাকা বেক্সিমকো লোন নিয়েছিল। সেই 40,000 কোটি টাকার মধ্যে 23,000 কোটি টাকা লোন শুধু জনতা ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের BFIU হুম, আর্থিক গোয়েন্দা বিভাগ, সেই জায়গার কর্মকর্তা একজন, আপনি কি একজন অদক্ষ আনর্দি লোক। এখানে তো থাকার কথা সামরিক বাহিনীর আপনার, যিনি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে তার মতো লোক ওখানে বসার কথা, যিনি ফিনান্সিয়াল ট্রানজেকশন ইন্টেলিজেন্স ক্যাপাসিটি যিনি জানেন, সেই রকম লোক সেখানে রাখছে একজন আপনার কি বলা যায় আনারি একজন লোক, যে লোক জানে না। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নর আছে যারা এখন পর্যন্ত জানে না তাদের কাজের প্যাটার্ন কি। তো এই ব্যক্তিগুলোকে চেঞ্জ করা হচ্ছে না। আপনার জি। আহ, যে বসুন্ধরার আপনি মতো অনেকগুলি প্রতিষ্ঠান, বড় বলেছেন, বড় আসলে এই প্রতিষ্ঠানকে এখনো তালিকা ধরা শেষ হচ্ছে না। হবে না মেজর রাজা, এই তালিকা শেষ হবে জি না। আপনি চমৎকার ভাবে প্রত্যেকটা ব্যর্থতা বলতে অন্তত পক্ষে মেজর যে ব্যর্থতাগুলি এগুলিকে আপনি তুলে এনেছেন, এবং এগুলি আমার শুধুমাত্র আপনার কথা নয়, এগুলি সাধারণ জনগণের কথা আমি মনে করি। এবং এতে পাহাড়দার হিসেবে হাসনাত আবদুল্লাহরা আসলে ব্যর্থ হয়েছে একরকম, সেটাই বলবো। এবং তারা তাদের যে সফলতা এটা ম্লান হয়ে যাচ্ছে, প্রশ্নবিদ্ধ। প্রিয় দর্শক, শুনছিলেন মেজর রেজার আলোচনাটি এবং বুঝতে পেরেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে এবং আগামীতে অর্থাৎ সামনের দিনগুলোতে তারা কিভাবে আবারও দেশে চলে আসতে পারে বা তাদের নেতাকর্মীদেরকে একসাথে জড়ো করে কিভাবে তারা আন্দোলনের শক্তি গড়ে তুলতে পারে এবং তাদের আন্দোলনটি কীভাবে সাফল্যের দিকে নিতে পারে সেটি কিন্তু তারা করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা হচ্ছে, বা আমাদের যে সরকার রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কেন জানি বাতি নিভে যাচ্ছে। আর এই নিভে যাওয়াটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটি বিজয়ের রাস্তা খুলছে। অর্থাৎ এভাবে যদি চলতে থাকে, বা আমরা আরেকটি বিষয় দেখছি যে বিএনপি আওয়ামী লীগকে ঠাঁই দিচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগকে আসার জন্য একটি রাস্তা করে দিচ্ছে তারা। অর্থাৎ এই রাস্তাটি করে দিলে বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতার একটি বড় বিপদ হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা বিএনপির ওই সমস্ত লুবি নেতাদেরকে বলবো এবং ওই সমস্ত স্বার্থপর নেতাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদের অবস্থান যে ভুলে গিয়েছেন, আপনাদের অতীত ভুলে গিয়েছেন, এটা কিন্তু আরেকটি বিপদের কারণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা দেখছি বিএনপির বিভিন্ন নেতারা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে, আওয়ামী লীগের সদস্যদের কাছ থেকে অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে সামনের সারিতে দাঁড়া করানোর চেষ্টা করছেন।